আমরা ইউনিট 6 শেষ করছি আমরা পুরোপুরি। আর আজকে আমরা শুরু করবো ইউনিট 7। ইউনিট 7 নাম হচ্ছে পিপল হু স্ট্যান্ড আউট, মানে বিপ্লবী যে সকল মানুষগুলো আছে যাদের জন্য কি আমূল পরিবর্তন করছে। পিপল হু স্ট্যান্ড আউট মানে হচ্ছে যারা কি লাইন থেকে বেরোয় এসে দাঁড়াইছে বা ব্যতিক্রমী কিছু করছিল তারা। ফার্স্টে আসতেছে কার নাম? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে আমরা সবাই চিনি, ঠিক আছে। সে কি একজন চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী। তো তার সম্পর্কে কী বলা হয়েছে দেখো, লেসন 1-এ বলছে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট, মানে বিখ্যাত শিল্পী। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট অ্যাট জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস। তার মানে কি দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, তাহলে কথাটা কী বোঝাইলো? বাংলাদেশি মডার্ন আর্ট মানে আমাদেরকে আধুনিক যে চিত্রকর্ম তার প্রতিষ্ঠাতা বা কি স্থাপত্যকর্মী। পায়োনিয়ার বলতে আমরা স্থাপত্যকর্মী বোঝাচ্ছি। ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস। ওয়াইডলি অ্যাক্লেম মানে হচ্ছে তাকে খুব সমাদর সহকারে গ্রহণ করা হয়েছে। কেন? ফর ফেমিন স্কেচেস, তার দুর্ভিক্ষের চিত্রকর্মের জন্য। দুর্ভিক্ষ, ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. তাহলে জয়নুল কি করছে? শুধুমাত্র সে ওই হার্শ ফ্যামিন মানে কর্কশ সেই দুর্ভিক্ষের চিত্র সে উপস্থাপন করে নাই, একাধারে সে কি 1943 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা সে ফুটিয়ে তুলছে তার চিত্রকর্মগুলোর মধ্যে দিয়ে। সিরিজ অফ স্কেচেস মানে যে তার যতগুলো চিত্র সে তখন আঁকছিল সবগুলোতে এই দুর্ভিক্ষ রিলেটেড ছিল, 1943-এর দুর্ভিক্ষটা। বাট অলসো সে শোড দ্য সিনিস্টার ফেস, একাকিত্ব যে চেহারাটা। থ্রো দ্য স্কেলেটাল ফিগার্স অফ পিপল ডেস্টিনড টু ডাই স্টারভেশন ইন ম্যানমেড প্লাইট, মানে মানুষের তৈরি করা। ম্যানমেড প্লাইট মানে হচ্ছে কি মানুষের তৈরি করা অবস্থা, প্লাইট মানে হচ্ছে অবস্থা। মানুষ যে অবস্থার জন্য দায়ী সেটা কি? দুর্ভিক্ষটা মানুষই তৈরি করছে। স্টারভেশন না খেয়ে যে মানুষগুলো মরে গেছে সেগুলো সে তার চিত্রে ধরে তুলছে। He depicted these extremely shocking pictures with human compassion. সে কি ফুটিয়ে তুলেছিল বা ফোটানো, ডেপিক্টেড মানে হচ্ছে ফোটানো, সে ফুটিয়ে তুলেছিল দ্য এক্সট্রিমলি শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্পেশন। মানুষের যে এই যে দুরবস্থা বা বাজে অবস্থা সেটাকে আমরা বলতেছি হিউম্যান কম্পেশন। সে তার এই শকিং মানে মানুষের যে এই দুরবস্থাটা, আশ্চর্যকর দুরবস্থাটা সে ফুটিয়ে তুলেছিল তার চিত্রকর্মের মধ্যে দিয়ে। হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং চারকোল, কয়লা গুলিয়ে সে তার নিজের কালি তৈরি করেছিল। অ্যান্ড ইউজ চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং, মানে মোরক কাগজ যেগুলো মানে সস্তা কাগজ সেগুলো সে ইউজ করেছিল কি স্কেচিং মানে স্কেচ করার জন্য বা চিত্র আঁকার জন্য। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ ওয়ার নেসেসারি, যে সে কালি ব্যবহার করে চিত্র আঁকতো এবং কখনো কখনো রং করতো। ব্রাশ করা মানে হচ্ছে কখনো কখনো সেখানে কালার দিত। হি প্রডিউসড দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকাম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। সে যে সকল ড্রয়িং এবং স্কেচগুলো সে তৈরি করতো সেগুলো কি পরে থেকে মানুষের ভোগান্তিগুলোর একদম আইকনিক ইমেজেস মানে হচ্ছে কি একদম বিশেষ চিত্র হয়ে দাঁড়াইছিল তার এই আর্টগুলা। নেক্সট পেজে কি বলতেছে? জয়নুল ডেভেলপড a knack for drawing and Joynal developed a knack for drawing and painting when he was a high school student. Joynal developed সে কি একটা দক্ষতা, ন্যাক মানে হচ্ছে সে একটা দক্ষতা। জয়নুল ডেভেলপড সে একটা দক্ষতা অর্জন করেছিল কিসের উপর? চিত্রকর্মের উপর, সে যখন হাই স্কুলে পড়তো। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন কলকাতা। হাই স্কুল কমপ্লিট করার পরে সে কলকাতায় কি একটা চিত্রকর্মের স্কুল বা আর্ট স্কুলে সে ভর্তি হয়েছিল কলকাতাতে। হি গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ক্লাস ইন 1938। তাহলে 1938 সালে সে কি হলো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কি ফার্স্ট পজিশনে, মানে প্রথম স্থান অধিকার করেছে প্রথম বিভাগে। তখন কোনো পয়েন্ট সিস্টেম ছিল না, তখন কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ছিল, আর তারপরে ফেল। তো সে কী করছে? ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ টিচার অফ দ্য আর্ট স্কুল ওয়াইল হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট দেয়ার। সে কিন্তু আর্ট স্কুলের টিচার হিসেবে নিয়োগ পাইছিল যখন সে অলরেডি সেখানে স্টুডেন্ট। সে তো আর্ট স্কুলের স্টুডেন্ট থাকা অবস্থাতেই সে সেখানে টিচার হয়ে গেছিল। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেট স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং 1951-52, মানে 1951 থেকে 52 সালের মাঝামাঝি সে কোথায় অ্যাটেন্ড করছিল? আর্ট স্কুলে সে উপস্থিত ছিল। কোথায়? স্লেট স্কুল অফ আর্ট, যেটা লন্ডনে উপস্থিত, স্লেট স্কুল অফ আর্ট। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। সে বাংলাদেশি শিল্পকর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা তাকে জানি। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন। সে
নামডাক অর্জন করেছিল কি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নামডাক অর্জন করেছিল বা সম্মান পেয়েছিল, এবং সে কি একজন অসম্ভব প্রতিভাবান একজন শিল্পী। For his artistic and the visionary qualities, he is referred to as the Shilpacharya, meaning the great teacher of art in Bangladesh. তার মানে কি তার আর্টিস্টিক এবং মানে তার এই শৈল্পিক প্রতিভা এবং ভিশনারি কোয়ালিটিস, তার যে দেখার যে ক্ষমতা বা দর্শন যে প্রতিভা, দিস রেফার টু অ্যাজ এ শিল্পাচার্য, তাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন হিসেবে আমরা জানি, এটা তার টাইটেল। কেন দেওয়া হয়েছে? এটার মানে হচ্ছে দ্য গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের সে একজন কি দ্য গ্রেট টিচার অফ আর্ট, চিত্রের উপর বিখ্যাত শিল্পী। He was the first principal of the first art school in Dhaka in East Pakistan, যেটা ইস্ট পাকিস্তান ছিল আগে বাংলাদেশের নাম, নাও বাংলাদেশ। তো ইস্ট পাকিস্তানে ছিল আগে বাংলাদেশ, সেখানে যে প্রথম যে চিত্রকর্মের উপর যে স্কুলটা গড়ে উঠছিল তার সে প্রিন্সিপাল ছিল ঢাকায়। হি অর্গানাইজড দ্য নবান্ন এক্সিবিশন ইন 1968। নবান্ন উৎসব সম্পর্কে আমরা সবাই জানি। এই উৎসবের সময় সে একটা এক্সিবিশন, এখানে মেলা, এক্সিবিশন মেলা হচ্ছে কিসের, যেখানে অনেক ফটো সেশন হয়, মানে তার যেসব মানে চিত্রকর্ম, এই চিত্রকর্মগুলোকে বড় করে ব্যানার টাঙাইয়া সে ঘরের মধ্যে যে এক্সিবিশনটা করা হয় সেটাকে চিত্রের মেলা, মানে ফটোর মেলা যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সিবিশন। এটা পরে গিয়ে আমরা আবার পাবো। 1900 কত সালে হয়েছিল? 1969 সালে এই নবান্ন এক্সিবিশনটা হয়েছিল, সেটা সে অর্গানাইজ করছে। দ্য এক্সিবিশন ইনক্লুডেড 65 ফিট লং, 65 ফুট লম্বা স্ক্রোল পোর্ট্রেইং দ্য রুরাল ইস্ট পাকিস্তান ইন দ্য ফেজেস অফ অ্যাবান্ডেন্স টু দ্য পভার্টি। না মানে দ্য এক্সিবিশন, ওই এক্সিবিশনের মেইন আকর্ষণ কী ছিল? 65 ফুট লম্বা এই স্ক্রোল পেন্টিং, মানে হচ্ছে লম্বা একটা স্ক্রোল, মানে স্ক্রোল করে আঁকতে হয় একদম অনেক লম্বা, মানে একে 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 নিচের দিকে নামছে সে, এটা হচ্ছে স্ক্রোল পোর্ট্রেইং বা স্ক্রোল পেন্টিং, একই কথা। এটা কি ইস্ট পাকিস্তান, তখনকার বাংলাদেশে সেটা অ্যাবান্ডেন্স দ্য পভার্টি, মানে দারিদ্র্যের বিরুদ্ধে একটা আন্দোলন হিসেবে সেই পেন্টিংটাকে করছিল। দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি হাইটেন্ড নন কোঅপারেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তান রেজিম। ইন্টেন্সিফাইড মানে হচ্ছে জোরালো করা, এটা জোরালো করছিল কি অলরেডি হাইটেন্ড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট এগেনস্ট পাকিস্তান রেজিম, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যে নন কোঅপারেশন মানে কি, মানে তার বিরুদ্ধে যে একটা মুভমেন্ট। নন কোঅপারেশন মানে হচ্ছে কোঅপারেটিভ না, মানে বন্ধুসুলভ না, শত্রুর মতো, মানে পাকিস্তানের বিরুদ্ধের যে মুভমেন্টটা ছিল বা বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেটার মধ্যে এটা একটা জোরদার আবেদন করছিল এই তার ইয়েটা, এই যে 65 ফিট লম্বা যে তার চিত্রকর্মটা ছিল সেটা, এটা একটা নিদর্শন ছিল, মানে চিত্র আঁকার মাধ্যমে সে প্রতিবাদ করছিল। দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ বাঙালি আর্টিস্ট প্রোটেস্ট অ্যান্ড এ মাইলস্টোন ইন আওয়ার স্ট্রাগল ফর কালচার অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, যেটা আমি বলতেছিলাম। দিস এক্সিবিশন, এই এক্সিবিশন বা মেলাটা কী ছিল? দ্য সিম্বলিক অফ বাঙালি আর্টিস্ট প্রোটেস্ট, আর্টিস্ট মানে শিল্পীদের যে একটা বিদ্রোহ, প্রোটেস্ট মানে হচ্ছে বিদ্রোহ, শিল্পীদের যে বিদ্রোহ, শিল্প বিদ্রোহের একটা নিদর্শন ছিল তার এই এক্সিবিশনটা, নবান্ন এক্সিবিশনটা। সেটা আমাদেরকে কী করে? সেটা মাইলস্টোন, মাইলস্টোন মানে হচ্ছে কি মাইল ফলক বা একটা ছাপ রেখে যায় কিসের মধ্যে? স্ট্রাগল অফ আমাদের ভোগান্তি ইন দ্য কালচার অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, আমাদের সংস্কৃতিকাল এবং রাজনৈতিক যে মুক্তি বা ফ্রিডম, মানে একদম মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা সেটা। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক ইজ এভিডেন্ট ইন এ 30 ফিট লং স্ক্রোল পেন্টিং কল্ড মনপুরা। মনপুরা সম্পর্কে আমরা জানি, সেটা জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম। ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক মানে এটাকে একদম তার ডাইনামিক স্টাইল মানে হচ্ছে কি তার একদম বিশেষ ভঙ্গিতে আঁকা একটা চিত্র ছিল, সেটা 30 ফিট লম্বা স্ক্রোল পেন্টিং, এটাও একটা স্ক্রোল পেন্টিং। এর আগে ছিল কোনটা? 65 ফিট লম্বা, এটার নাম হচ্ছে মনপুরা, which has done commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone in 19, মানে সাইক্লোন 1970 সালে যে সাইক্লোন হয়েছিল তার মধ্যে যেই মানে একদম মনে করো হাজার যে মানুষগুলো মরেছিল তাদের একটা চিত্রকর্ম ফুটিয়ে তুলছিল, যার নাম দিয়েছিল সে মনপুরা। এটা কত সালে? 1970 সালে সাইক্লোনকে কেন্দ্র করে। দেখো তারপরে কি বললো? হি ডিজাইন্ড দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সে ডিজাইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, হি ডিজাইন দ্য পেজেস অফ কনস্টিটিউশন, মানে সে ডিজাইন করেছিল, মানে ডিজাইন করা মানে কি অঙ্কন করা বা সে নকশা দিয়েছিল কিভাবে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশ যে একটা অবদান, বাংলাদেশের যে তৎকালীন সময়ে যে অবদানটা ছিল সেগুলোর একটা সে অঙ্কন করার মাধ্যমে একটা নকশা অর্জন করছিল, সেটাই হচ্ছে ডিজাইন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, সে সোনারগাঁওয়ের যে ফোক আর্ট, মানে ফোক মানে কি পল্লী চিত্র, ফোক মানে তো পল্লী, তো পল্লী চিত্র যেটা আছে, পল্লী চিত্র যে জাদুঘর সোনারগাঁওয়ে, তার সে প্রতিষ্ঠাতা। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস ইন ময়মনসিংহ,
1975। জয়নুল আবেদিন সংগ্রহশালা যে না চিনো সে অবশ্যই ময়মনসিং চিনো না, ঠিক আছে। পার্কে যে জয়নুল আবেদিন সংগ্রহশালা আছে আমরা সবাই চিনি ময়মনসিং পার্কে, ইন 1975, এটা 1975 সালে সে নিজেই এটা প্রতিষ্ঠা করেছিল। এবার আসি আমরা দ্য রিভার, ব্রহ্মপুত্র আমরা সবাই চিনি ময়মনসিংহবাসীরা, played a vital role in his painting and was a source of inspiration all through his career। তার যে একটা কেরিয়ার, তার যে কেরিয়ারটা এর মধ্যে একটা জোরদার প্রভাব ফেলছে কি ব্রহ্মপুত্র নদী। মাচ অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সিনিক রিভার অফ ব্রহ্মপুত্র। সিনিক রিভার মানে হচ্ছে খুবই মানে সিনিক মানে হচ্ছে খুব সুন্দর, মানে একদম মানে একটা ভালো সিন, দেখার মতো একটা সিন আছে এরকম একটা নদী। মাচ অফ চাইল্ডহুড, তার পুরো বাল্যকালটাই তার কি কেটেছে এই নদীর তীরে, এটাই বোঝাতে চাইছে তারা। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড হিজ ট্রিবিউট টু রিভার আর্নড হিজ গভর্নর গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন 1938। তো সে ব্রহ্মপুত্র নদী আঁকতে গিয়ে সে কয়েকটা ওয়াটার কালার সে নিজেই তৈরি করে নিচ্ছিল। ওয়াটার কালার কিন্তু তৈরি করে নেওয়া যায়, একটার সাথে একটা রং মিলে সে একটা পানির রং তৈরি করছিল এবং সেটা সে ব্রহ্মপুত্র নদীটাকে আঁকতে ব্যবহার করছে, যার জন্য সে কি গভর্নরের গোল্ড মেডেল পাইছে। অল ইন্ডিয়া এক্সিবিশন, অল ইন্ডিয়ার একটা এক্সিবিশন কি তোমরা অলরেডি জানা গেছো, এই যে এইসব ছবি চিত্রকর্মের উপর যে মেলাটা বসে সেটাকে এক্সিবিশন বলে। ওটা কোথায় হয়েছিল? অল ইন্ডিয়া এক্সিবিশনের মধ্যে সে গভর্নরের গোল্ড মেডেল পাইছিল এই চিত্রকর্মটার জন্য। কত সালে? 1938। আমরা সালগুলো মনে রাখবো, প্যাস লাগাবো না, কারণ তার এই প্যাসেজটার মধ্যে অনেকগুলো সাল আছে, যদিও প্যাসেজ দেওয়া থাকবে। This was the first time that he came into spotlight and this award gave him the confidence to create his own visual style। তার দৃষ্টিভঙ্গিতেই পরিবর্তন এনে দিয়েছিল এবং তার বাকি ক্যারিয়ারটাকে খুব মানে তার একটা আত্মবিশ্বাস তৈরি করছিল। কোন জিনিসটা? এই যে গভর্নরের কাছ থেকে যে গোল্ড মেডেল পাওয়াটা, এটাই কিন্তু তার প্রথমবার স্পটলাইটে চলে আসা, মানে মানুষের সামনে জয়নুল আবেদিন নামটা চলে আসছিল এই অ্যাওয়ার্ডটা পাওয়ার মাধ্যমে। দেখো, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29th December in 1914। 1914 সালে 29 ডিসেম্বর সে কিশোরগঞ্জে, ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলায় তার জন্ম। অ্যান্ড ডাইড ইন ঢাকা অন 28th May in 1976। 1976 সালের 28শে মে সে কোথায় মৃত্যুবরণ করলো? ঢাকায়। থ্যাংক ইউ।